ওয়েলকাম। সহগতির সহগাঙ্ক বা সহগতি যেটা কালকে তার ফার্স্ট পার্ট করেছি, সহগতি কাকে বলে এবং র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি যেটা তোমার যে স্পিয়ারম্যানের যে কৌশল সে অনুযায়ী আমরা করে দেখিয়েছি। আরেকটা আছে আমরা বলেছিলাম সহগতির দুটো ভাগ, একটা দুটো ভাগে নির্ণয় করা যায়, একটা হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স যেটার প্রবক্তাকে বলেছিলাম স্পিয়ারম্যান, আরেকটা কি আছে আরেকটা যেটা আছে প্রোডাক্ট মোমেন্ট, তাই তো? এই প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির প্রবর্তক হচ্ছেন কার্ল পিয়ারসন। আমরা কার্ল পিয়ারসনের তত্ত্ব সম্পর্কেও আগের ক্লাসে কিছুটা জেনেছি। এই কার্ল পিয়ারসন, এইটা বলার আগে সহগতি কাকে বলে সেটা তো আগের ভিডিও ডিটেলস বললেও সংক্ষেপে তুই একটা কথা বলবো। সহগতি কি বলেছিলাম যে প্রত্যেকটা চল, মানসিক অবস্থা বা যে কোনো পরিবর্তনশীল যে রাশি সেটাকে চল বলে। দুনিয়ার সব চলের মধ্যেই কোনো না কোনো একটা সম্পর্ক বিদ্যমান, এই সম্পর্কটাকে কি বলা হয়? সহগতি। আর এই দুটো চলের মধ্যে সম্পর্ক নির্ণয় করার কৌশলটাই হচ্ছে সহগতির সহগাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। অর্থাৎ আমার কথা বলার সাথে আমার বুদ্ধি বাড়ার সম্পর্ক আছে, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আরেকটা বলেছিলাম জিরো হতে পারে, কিন্তু কোনো না কোনো সম্পর্ক আছে। এই যে সম্পর্কটা কতটা সেইটা নির্ণয় করা, সেই সম্পর্কটাকে বলে সহগতি। আর এই সম্পর্কটা কতটুকু পজিটিভ, একটা বাড়লে আর একটা বাড়ে না, আর একটা বাড়লে আর একটা কমে, এই সম্পর্কটা কতটুকু বা কীরকম সেই নির্ণয় করার কৌশলটা হচ্ছে সহগতির সহগাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। সেই সহগতির সহগাঙ্ক নির্ণয়ের কথাই বলেছে। প্রথম বলেছিলাম গ্যালটন, তারপরে কাল পিয়ারসনের কথা বলেছি এবং পরবর্তীকালে আমরা স্পিয়ারম্যানের আরেকটি পদ্ধতি দেখেছি। এই দুটো পদ্ধতিতে নির্ণয় করা যায়। সহগতির সহগাঙ্ক তিন রকম বলেছিলাম, আর সহগতির মান কি বলেছিলাম? +1 থেকে -1, এই এতটা পর্যন্ত সহগতি বিস্তৃত হতে পারে। অর্থাৎ +1 এর বেশি বা -1 এর কম কখনো কোরিলেশন হয় না। এর মধ্যেই সহগতির সহগাঙ্কের মান থাকবে, অর্থাৎ সহগতির মান সবসময় +-1 এর মধ্যে থাকবে, এর চেয়ে কম বা বেশি হবে না। এই ডিটেলসে আর যাচ্ছি না, যারা আগের ক্লাসটা দেখোনি প্লেলিস্টে যে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে, তাহলে আশা করি আরও একটু ক্লিয়ার হবে। এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে সহগতি সহগাঙ্ক, তাহলে র্যাঙ্ক ডিফারেন্স দেখেছি। প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির প্রবর্তককে কার্ল পিয়ারসন। এই কার্ল পিয়ারসন প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতিতে অনেকগুলো ভাবে করে যে আমরা একটা অবিন্যস্ত রাশির সহগতি কি করে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতিতে বের করা যায় সেটা যেমন দেখব, তারপরে হচ্ছে সহগতির উপযোগিতা বা গুরুত্ব কি সেটা আলোচনা করবো। আমি 10 জন শিক্ষার্থীর দুটো বিষয়ের একটা অঙ্ক এবং একটা বিজ্ঞান, এই দুটো বিষয়ের প্রাপ্ত নম্বর লিখে নেব, তার সহগতি আমরা নির্ণয় করে দেখব। দেখো এখানে আমি একটা ক্লাসের 10 জন ছাত্র, তার ক্রমিক নম্বর রোল নম্বর 1 থেকে 10 অব্দি লিখেছি। তারা গণিতে অঙ্কে এরকম নম্বর পেয়েছে, বিজ্ঞানে ওয়াই এটা এই নম্বর পেয়েছে, এটা কোশ্চেনে দেওয়া আছে। তারপরে যে কাজটুকু আমি করেছি n = 10, মানে 10টা স্কোর আছে, তার মানে 10 সামেশন এক্স, এই এক্স এর যোগফলটা জাস্ট বের করেছি 580, সামেশন ওয়াই এটা যোগ করে আমি এগিয়ে গেছি 770 হয়েছে। তোমরা যোগটা ক্রস চেক অবশ্যই করে নেবে। এই অবধি হলো। এবার আমাকে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতিতে আমি অবিন্যস্ত রাশির ক্ষেত্রে কি করব? সহগতি। প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতিতে সহগতিকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা, এক্স এটা ওয়াই, এক্স আর ওয়াই এর সহগতি নির্ণয় করবো, আর এক্স ওয়াই এর ফর্মুলা কি? সামেশন অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই n ইন্টু সিগমা এক্স সিগমা ওয়াই। সিগমা মানে স্ট্যান্ডার্ড ডিভিশন করেছিলাম, সম্যকচ্যুতি বা আদর্শচ্যুতি, সেই এক্স এর আদর্শচ্যুতি লাগবে আর ওয়াই এর আদর্শচ্যুতিটাকে লাগবে। এই দুটো মানকে আমার কি করতে হবে? বের করতে হবে সামেশন এক্স ওয়াই। প্রথম যে কাজটা আমি করব, প্রথম কাজটা আমার গড় লাগবে সম্যকচ্যুতি বের করতে গেলে, এই দুটোর গড় বের করব। তাহলে দেখো সামেশনে এক্স এর গড় কত বেরোবে? এক্স এর গড় ইজিক্যাল টু কত হবে? সামেশন এক্স বাই এন। সামেশন এক্স তো আমার করা আছে, এই যে 580, তাহলে 580 বাই কটা এন আছে 10 ইকুয়ালস টু 58। এবার ওয়াই এর ক্ষেত্রে গড় কি হবে? সামেশন ওয়াই বাই এন, মানে এটাই এখানে এক্স, তাহলে সামেশন ওয়াই এর মান কত আছে? 770 বাই এন ইকুয়ালস টু 77। এই দুটো মান আমার কিন্তু লাগবে। অর্থাৎ এক্স এর ঘরের গড় কত? 58, আর ওয়াই এর ঘরের গড় কত? 77। আমি মান দুটো এখানে বরঞ্চ কি করব, তাহলে লিখে রাখবো, তাহলে আমার সুবিধা হবে। এইটার গড় হচ্ছে 58, এইটার গড় হচ্ছে 77।
এইটুকু আশা করি আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখানে কোনো প্রশ্ন থাকবার কথা নেই। গড়টা লাগবে যখন আমি তোমার বের করব, ওই কি বলো ওটাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে যাব, তখন আবার গড় লাগবে তো। কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন আমি বের করব, ধরো আমি এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করব, সিগমা এক্স আমার লাগবে এখানে। তাহলে দেখো এন এর মান তো আমার দেওয়া আছে, এন এর মান হিসেবে আমি পরে বোঝাচ্ছি সেটা। তাহলে সিগমা এক্স এর সূত্র আমার কি হবে, সামেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করেছিলাম অবিন্যস্ত রাশির, রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন, এটা হবে সূত্র, তাই তো। এই যে সামেশন এক্স স্কোয়ার বাই এন, এইটা হচ্ছে কি সিগমা, এই অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র। তাহলে এক্স স্কোয়ারটা আমাকে বের করতে হবে আগে, আর এন তো আমার দেওয়াই আছে, রুট ওভার এন তো আমি জানি, এন কত, এন তো আমার 10, এটা আমার জানাই আছে। তাহলে সামেশন এক্স স্কোয়ারের মান লাগবে। এই সামেশন এক্স স্কোয়ার মান বের করতে গেলে আমাকে আগে এক্স বের করতে হবে, তবে তো এক্স স্কোয়ারের গল্প আসে। এবার এক্স মানে হচ্ছে কি, এক্স মানে হচ্ছে চ্যুতি বা ফল্ট গুলো বের করব। এইখানে আমি এক্স এর মান বের করব, অর্থাৎ চ্যুতি। এই এক্স এর প্রত্যেকটা চ্যুতি বের করার নিয়ম কি আছে, আমরা সেটা যে গণিত নম্বরের চ্যুতি বের করার যেটা নিয়ম আছে তোমার, যে এক্স মাইনাস এম, অর্থাৎ এই মানটা তার থেকে গড় বিয়োগ করতে হবে। এই মানটার কত আছে 49, এগুলো কিন্তু আমি স্ট্যান্ডার্ড ডিভিশন সব করিয়েছি, দেখে নেবে। 49, আমার এক্স এর গড় কত 58, এইটা মাইনাস 58 ইজ ইকুয়াল টু করলে কত হবে -9। তারপরেরটা যদি বের করি, সাপোজ 73 আছে মাইনাস 58 ইজ ইকুয়াল টু কত হবে 15, এটা আর মাইনাস হবে না যেহেতু 73 বড়। এইভাবে প্রত্যেকটা চ্যুতির মান এখানে বের করে আমি কি করব বোঝাতে পারলাম, অর্থাৎ গড়ের থেকে এই মানটাকে বিয়োগ করব, এই মানটা বিয়োগ গড়, এই মানটা 73 বিয়োগ গড়, 54 বিয়োগ গড়, প্রত্যেকটার মান বের করে আমি এবার কি করব এখানে লিখবো। আমি তাহলে প্রত্যেকটা মান লিখে নিই। তাহলে দেখো এক্স এর মানগুলো আমি বের করলাম যেভাবে বলেছিলাম, 9, 15, যেভাবে বাকিগুলো বের করলাম। এবার ওয়াইটা আগে বের করতে, আমি সেটা পরে আসবো। এক্স এর ঝামেলাটা মিটিয়ে আমি এই মানটা বের করে ফেলবো, তাহলে সিগমা এক্স এর মান আমার বেরিয়ে যাবে। দেখো এক্স স্কোয়ার করাটা খুব ইজিলি, তাহলে 9 আছে, 9 নং কত, 9 9 81, কোনো মাইনাস মান আসবে না, কারণ এটা 9 -9 কে -9 দিয়ে গুণ করলে কোনো মাইনাস থাকবে না, বর্গ হয়ে গেল। 15 15 225, 4 4 16, 8 8 64। এইভাবে করে কি করবো আমি প্রত্যেকটা বের করে আগে আমি বসিয়ে নিয়ে তারপরে যোগফলটা দেখব। তাহলে দেখো সব কটার স্কোয়ার বের করলাম, এবার আমি এটার যোগ করে দেখব কি হচ্ছে। আমি যোগটা অলরেডি রাপি করলাম, এটার সামেশন অফ এক্স স্কোয়ার আসছে 2002। তাহলে সামেশন অফ এক্স স্কোয়ার দিয়ে আমি সিগমা বের করে ফেলবো। তাহলে এটা কত হচ্ছে 2002, 2002 কে 10 দিয়ে ভাগ করলে, 10 দিয়ে ভাগ করলে হবে কি 200.2, তাই তো, এই আসবে। এবার আমি এটা রুট করে দেখি কত আসে, তোমরা করে নেবে, আমি করে দেখছি কত আসছে এটা। তাহলে দেখো আমি সিগমা এক্স এর মান পেয়ে গেলাম। তাহলে আমি আস্তে আস্তে এদিকেও আগাতে থাকি। সামেশন এক্স ওয়াই জানি না, এন তো আমি জানি, এন তো আমার 10 ইন্টু সিগমা এক্স এর মান কত 14.11 ইন্টু আমার সিগমা ওয়াই এর মানটা সেম ভাবে বের করব, এক্স ওয়াই এর মানটা বসাবো। এবারে সিগমা ওয়াই এর মানটা কি করে বের করব সেটা এবার আমরা দেখো আসছি। সিগমা ওয়াই এর মান কিন্তু সেই একই রকম নিয়ম, তাই তো। এই সিগমা ওয়াই এ যখন যাব, তাহলে এটার ক্ষেত্রে আমি কি করব, সেই একই যা মান আসছে আমার সেইভাবেই এখানে আসবে। এটার সূত্র হচ্ছে কি সামেশন এক্স মানে এখানে ওয়াই এর মানটা বাই এন, এন মানে 10 আছে, আমাকে এই মানটাকে আবার কি করতে হবে এবারে বের করতে হবে কি। তাহলে এটার আছে কত, ওয়াই এর ঘরের আমার গড় আছে 77, তাহলে 77 বিয়োগ 77, তাহলে আমি ওয়াই এর মানটা বের করব, মানে চ্যুতি যেটা আছে ছোট হাতের ওয়াই এটা। তাহলে 77 - 77 এটা হবে কি 0, 81 - 77 এটা হবে +4। এইভাবে করে আমি 87 বিয়োগ 77 হয়ে যাবে কত 10, এইভাবে প্রতিটা ওয়াই এর মান। এবার দেখো আমি প্রত্যেকটা সেম বের করলাম বিয়োগ করে করে, যেমন 89 থেকে 77 বিয়োগ করেছি 12, যেহেতু 89 বড় তাই প্লাস এসছে, আবার 72 বিয়োগ 77 যেহেতু 77 বড় তাই মাইনাস এসছে। এবার সেম ভাবে ওয়াই স্কোয়ার করব, 0 স্কোয়ার করলে 0 হয়, 4 4 কত হয় 16 হয়, 10 10 কত হবে 100 হবে। এইভাবে করে প্রত্যেকটার মান আমরা বের করে যাবো। তাহলে দেখো ওয়াই স্কোয়ার গুলো আমি জাস্ট কিচ্ছু না, এটার স্কোয়ার করলাম,
এবার এটা সামেশন করলে অর্থাৎ যোগ করলে দাঁড়াচ্ছে 2038। তাহলে আমি এখানে কি লিখবো, এই 2038টাকে আমি লিখে নেব, তাহলে এই ঝামেলা শেষ। তাহলে এইটাকে ভাগ করলে কি দাঁড়াবে, √203.8 আসবে। এটাকে যদি আমি ভাগ করি, তাই তো, এইটাকে এবার আমি রুট করে তার মানটাকে এনে আমি এখানে লিখে দেবো কি হচ্ছে। তাহলে 14.27 আমি রুট করে পেলাম। আমি এটা না আলাদা খালিতে লিখে হয়তো বুঝতে একটু সুবিধা হতে পারে। তাহলে এই মানটা হলো 14.27। বাকি রইলো কে, তাহলে এক্স ওয়াই। দেখো আমার এক্স এখানে একটা চ্যুতি বা ফল্ট বের করেছি, এক্স এর ছোট হাতের এক্স কিন্তু বড় হাতের এক্সটা নয়, আর ওয়াইও একটা ছোট হাতের ওয়াই দেখেছো চ্যুতি বের করেছি। এই দুটোর গুণফল হবে এক্স ওয়াই, এই যে এর ফল্টের সাথে এর ফল্ট, এই দুটোর গুণফল হবে আমার এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই এর মান আমি খুব সহজে বের করবো। দেখো এটার এক্স কত, -9, এটার এক্স কত, ওয়াই, তাহলে 9 0 0। এইভাবে করে প্রত্যেকটার চ্যুতি আমি কিন্তু বের করবো। দেখো এটা আছে 15, এটা আছে 4, তাহলে 4 15 60। তাহলে এটা আছে 9, এটা আছে 0, 9 0 0, 15 আর 4 4 15 60। এটার আছে কত, -4, এটা আছে 10, তাহলে 4 10 40। এইভাবে করে প্রত্যেকটা আমরা গুণ করে এখানে বসিয়ে নেবো জাস্ট। তাহলে দেখো এক্স ওয়াই এর মান প্রত্যেকটা এটা গুণ করলাম, এই আসলো। এবারে যোগ করে আমি পাচ্ছি 1355, 1355। তাহলে আমি সামেশন এফএক্স এর জায়গায় লিখলাম কত, 1355। আমার কাজ কিন্তু মোটামুটি অলমোস্ট কমপ্লিট। তাহলে এই মানটা আমি মুছে দিলাম, এগুলো আমার কাজ মিটে গেছে। দেখো স্ট্যান্ডার্ড ডিভিশন আর মিন বলেছিলাম, মিন সব জায়গায় লাগছে কিন্তু গড় ছাড়া উত্তরানো নেই আমার স্ট্যাটিস্টিক্সে। এবারে তাহলে আমার কি করব, পরের স্টেপ দেখো, উপরে যা ছিল মান থাকলো। তাহলে প্রথমে আমি কি করব, 14.11কে 10 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে এটা আমার কি হচ্ছে, 141.1 ইন্টু 14.27। পরের লাইন আমি এটাকে গুণ করব, একসাথে তার গুণ করলে হয় না। এবার আমি গুণ করে দেখছি কত হয়, আমি বসিয়ে দিচ্ছি একবার। এইটা গুণ করলে, এবার এটা গুণ করলে পাচ্ছি 2013.5, এইটা আসছে গুণ করে। এবার কাজটা কি করার আছে, এইটা ভাগ করবো, ব্যাস মিটে যাবে। ভাগটা করে মানটা আমি বাইরের থেকে করে এনে বসাচ্ছি। 5 6 30 0 হাতে থাকছে 3, 3 6 3 21 1 হাতে থাকবে, বার যাবে 7 বার যাবে, 7 দুগুণে 14,007 সামথিং আসছে। আর আমার দরকার নেই, আমার 10-এর উপরে 2 ঘর পেলে আমি ছেড়ে দেবো। 0.67 ইজ ইকুয়াল টু, তাহলে এখানে লিখলাম, এখানে লেখার দরকার ছিল, আমি এখানেই লিখি, আলাদা লাগলো 0.67। এইটা হচ্ছে আমার সহগতি। তাহলে এক্স এবং ওয়াই এবং গণিত এবং বিজ্ঞান এই দুটি বিষয়ের এই শ্রেণীর শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের সহগতি কত, কোরিলেশন কত, 0.67। 0.67 কি ধরনের সহগতি আমি বলেছিলাম, এটা হচ্ছে মিডল বা মাঝারি মানের সহগতি হয় হচ্ছে 0.67। আশা করি এই প্রোডাক্ট মোমেন্টটা কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি, তোমরা বলবে। এবার আমরা সংক্ষেপে 2-3 মিনিটের মধ্যে আমি সহগতির সহগাঙ্কের উপযোগিতা বা গুরুত্বটা আলোচনা করে দেখবো। বোর্ডটা ক্লিন করে নিই। এই সহগাঙ্কের বা সহগতির সহগাঙ্কের উপযোগিতা কি, কি কাজ, এরা আমরা এত করব কেন? প্রথম হচ্ছে যে অভিক্ষার যথার্থতা নির্ণয় করতে সাহায্য করে। আমরা যথার্থতা বা ভ্যালিডিটি শুনেছি বা বুঝেছি, যে যা নির্বাচন করতে চাই তা নির্বাচন করতে পারছে কিনা। অর্থাৎ এই সহগতি হচ্ছে একটি অভিক্ষার যথার্থতা, অর্থাৎ যখন কোনো একটা অভিক্ষা কোনো শ্রেণীর উপরে প্রয়োগ করা হয়, সেটা কতটা ঠিক কি করা হয়, তার ভ্যালিডিটিটা নির্ণয় করে কোনো একটা সেম অভিক্ষার সাথে তার যথার্থতা নির্ণয় করা হয়, সহগতি নির্ণয় করা হয়। সেই সহগতিটার দ্বারাই বোঝা যায়, যদি কাছাকাছি হয়, যে হ্যাঁ এই তোমার যে অভিক্ষাটা কি আছে, তোমার যে ঠিকঠাক আছে, যথার্থ অভিক্ষা। যদি খুব বেশি তফাৎ হয়, তাহলে তখন সেটা যথার্থ নয় বলে ধরে। তাহলে সহগতির সাহায্যে কিন্তু অভিক্ষার যথার্থতা নির্ভর করা যায়। সেম হচ্ছে তোমার যে নির্ভরযোগ্যতা, রিলায়েবিলিটিও কিন্তু একই কৌশলে নির্ণয় করা যায়। অর্থাৎ এই সহগতির সাহায্যে সেটা কতটা নির্ভর, অর্থাৎ একই অভিক্ষা দুবার প্রয়োগ হয়েছে, দু জায়গায় প্রয়োগ করা হয়েছে, এই শিক্ষার্থীদের ওপর ওই শিক্ষার্থীদের ওপর, সেই দুটো প্রাপ্ত ফলের যদি কোরিলেশন বের করা যায়, দেখা গেল একই টেস্ট আমি এক্স দলের ওপর একবার অ্যাপ্লাই করেছি, ওয়াই দলের ওপর একবার অ্যাপ্লাই করেছি, এই স্কুলের ক্লাস 9-এও অ্যাপ্লাই করেছি, অন্য স্কুলের ক্লাস 9-এর ওপর অ্যাপ্লাই করেছি, তারপরে এই এক্স ওয়াই যদি কোরিলেশন করা যায়, তাহলে বোঝা যাবে যে অভিক্ষাটি কতটা নির্ভরযোগ্য। কারণ নির্ভরযোগ্যতা মানে একই অভিক্ষা বিভিন্নবার প্রয়োগের ফলে একই রকম আসে কিনা।
যদি এর মান ঠিকঠাক থাকে, কোরিলেশনটা ভালো হয় দুটোর মধ্যে, তাহলে মনে করতে হবে কি অভিক্ষাটা কি আছে আমার নির্ভরযোগ্য, নালে নয়। এবং বিভিন্ন যে আইটেমগুলো আছে সে পদ বিশ্লেষণ ঠিকঠাক আছে কিনা, যে আমি অভিক্ষায় যে পদগুলো নিয়েছি সেই পদগুলো ঠিকঠাক আছে কিনা, কোথায় সমস্যা হচ্ছে, এটা বোঝার ক্ষেত্রেও কিন্তু তোমার যে এই বিভিন্ন কোশ্চেনগুলোর মধ্যে যে সহজ গতি আছে সেটা নির্ণয় করা হয়। আর বিষয়বস্তু শ্রেণীকরণের ক্ষেত্রে বিষয়বস্তু শ্রেণীকরণ অর্থাৎ কোন বিষয়টা কোথায় আমি দেব, কোন শ্রেণীতে কি ব্যবহার করব, সেক্ষেত্রেও কিন্তু বিষয়ের কোরিলেশন, দুটো বিষয়ের কোরিলেশন বের করে সেই অনুযায়ী বিষয়বস্তু তোমার যে নির্ণয় করে। লাস্ট যেটা বলবো আমরা উপাদান বিশ্লেষণ। আমি খুব সংক্ষেপে কিন্তু এটা শেষ করলাম, কারণ এটার পেছনে খুব বেশি সময় দিতে চাইছি না। উপাদান বিশ্লেষণ, বিভিন্ন যে আইটেমগুলো রয়েছে উপাদানগুলো নেওয়া হয় বিভিন্ন অভিক্ষার ক্ষেত্রে, তাদের মধ্যে রিলেশন কিরকম, কোরিলেশন কতটা, সেটা নির্ণয় করে উপাদানগুলিকে সুসজ্জিত করা, এক্ষেত্রেও কিন্তু কোরিলেশন কাজ করে। এই মোটামুটি কোরিলেশনের উপরে ক্লাসটা গেল। এরপর আমরা যে সামান্য একটু শুধু স্ট্যাটিস্টিক্সের বাকি রইল সেটা হচ্ছে বিভিন্ন রকমের স্কোরগুলো, টি স্কোর, জেড স্কোর, সেটা হলে কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্স ফুল কমপ্লিট এবার রিভাইজ হবে। এবারে অন্যান্য বিষয়ের জন্য এবং এসএসসির সমস্ত বিষয়ের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।